আমার খুব ইচ্ছা ছিল আমি বিয়ের সময় নাকফুটা করব। সো আমি খুব নরমাল চিন্তা করতাম, সাধারণ মেয়েদের মতো, একদম সাধারণ। পুরান ঢাকায় বড় হয়েছি তো, আমার ভাই বোনদের অনেক আগে আগে বিয়ে হয়ে যেত। ওইখানে মেয়েরা খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, বা এখন না, মানে আমাদের ছোটোবেলাতে। তো আমি আসলে কিছুই হতে চাই নাই। তো আমার মনে হয় যে আমি জীবনকে যতবার সহজ করে দেখতে চাইছি, জীবন আমাকে অনেক কঠিন পথ উপহার দিছে। পছন্দ তো দাদা আমার নাচ, যেটা আমি সব সময় করতে পারি না, হয় না, হয়ে ওঠে না। নাচটা আমার সবচেয়ে পছন্দ। আমি তো সারা জীবন আসলে ক্লাসিক্যাল ডান্সারই হতে চাইছিলাম, এবং আমার নাচের টিচারই হওয়ার ইচ্ছা ছিল। এটা আমার গোল ছিল যে আমি আমার গুরুদের মতো আমিও টিচার হব, এবং আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। আমি সবসময় নাচে ফার্স্ট হতাম, কখনো সেকেন্ড হই নেই। সো আমার জীবনটা কাটছে নাচের কম্পিটিশন করে করে। তুমি এই যে শিল্পের বেশ কয়েকটা মাধ্যমে তুমি কাজ করেছো, ছোটবেলা থেকে তুমি নাচ করতে, জি তারপর অভিনয়টা দিয়ে মানুষ তোমাকে চিনেছে জি জি বেশিরভাগ জি ক্ষেত্রে। জি মডেলিং করেছো, জি বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছো। জি তারপরে আমি যদি বলি, তুমি উপন্যাস লিখেছো, জি কবিতা লিখেছো, জি এখন ছবি আঁকতেছো। জি আর কি কি করবা? জানি না আর কি কি করবো, বাট আর কি কিছু করা বাকি আছে? আসলে আমি কিছু করতেই চাই নাই দাদা কখনো। আমি খুবই আমি কিছুই করতে চাই নাই। আমি কালকে লিখছি আমার আমার আমি নাক ফুটা করছি পরশুদিন। সো আমার খুব ইচ্ছা ছিল আমি বিয়ের সময় নাক ফুটা করব। সো আমি খুব নরমাল চিন্তা করতাম, সাধারণ মেয়েদের মতো, একদম সাধারণ। পুরান ঢাকায় বড় হয়েছি তো, আমার ভাই বোনদের অনেক আগে আগে বিয়ে হয়ে যেত। ওইখানে মেয়েরা খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, বা এখন না, মানে আমাদের ছোটোবেলাতে। তো আমি আসলে কিছুই হতে চাই নাই। তো আমার মনে হয় যে আমি জীবনকে যতবার সহজ করে দেখতে চাইছি, জীবন আমাকে অনেক কঠিন পথ উপহার দিছে। সো জানি না, আমি আসলে কিছুই হতে চাই না, বাট আমার ভালো লাগে। আমার মনে হয় যে আমার শিল্পসঙ্গ আমাকে কখনো ছেড়ে যায় না। মানুষ ছেড়ে যায়, মানুষ তো আসলে আমরা পারি না। আমার এখন মনে হয় আমরা যদি মা বাবা এটা না জানতাম যে এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার ভাই বোন, এই যে ব্লাড কানেক্টেড রিলেশনশিপ, মানুষ মনে হয় মা বাবাকেও ছেড়ে চলে যেতে পারতো, মানে তাদের সাথেও সম্পর্ক রাখতো না, না। এটা হয়তো বিদেশে তো এরকমই হয়। বিদেশে তাই দেখা না? যায় যে একটা 18-20 বছর হয়ে গেলে হ্যাঁ তখন তাকে আলাদাভাবে তাকে সবকিছু করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তারপর তারা মা বাবার খোঁজও রাখে না। খোঁজও রাখে না। হ্যাঁ, হ্যাঁ তো এটা তো হয়। হ্যাঁ আমাদের দেশে হয়তো যে কালচার, এই কালচারে তো আমরা এটা হ্যাঁ, অ্যাডাপ্ট করি না, কিন্তু এটা অ্যাডাপ্ট তো করি না। হয়েই যায়। হ্যাঁ কিন্তু ওই যে আমি যে প্রশ্নে ছিলাম, হ্যাঁ, যে এই শিল্প সঙ্গ। এই মাধ্যমের, শিল্পের মাধ্যমের যে কটা মাধ্যমের কথা বললাম, এর মধ্যে তোমার মানে সবচাইতে পছন্দের জায়গা কোনটা? আমার সবচেয়ে পছন্দ তো দাদা আমার নাচ, যেটা আমি সব সময় করতে পারি না, হয় না, হয়ে ওঠে না। নাচটা আমার সবচেয়ে পছন্দ। আমি তো সারা জীবন আসলে ক্লাসিক্যাল ডান্সারই হতে চাইছিলাম, এবং আমার নাচের টিচারই হওয়ার ইচ্ছা ছিল। এটা আমার গোল ছিল যে আমি আমার গুরুদের মতো আমিও টিচার হব, এবং আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। আমি সবসময় নাচে ফার্স্ট হতাম, কখনো সেকেন্ড হই নেই। সো আমার জীবনটা কাটছে নাচের কম্পিটিশন করে করে। তো ওইটাই আমার জীবনের মূল লক্ষ্য ছিল। গোল ছিল এটাই? গোল ছিল এটাই যে বাফার টিচার হব, আমার স্টুডেন্টরা থাকবে, সবাই এসে আমার জন্য পাগল হয়ে যাবে যে আমার গুরু আসছে, আমি সবাইকে নাচ শিখাবো, যে আমার গুজবাম্প হচ্ছে এসব মনে করে। সো এটা আমার ড্রিম ছিল, বাট নায়িকা হয়ে গেছি। না, আমি দেখলাম তোমার যে তোমাকে স্টাডি করতে গিয়ে দেখলাম, এর আগেও জানতাম জি অনেক নাচের পুরস্কার। জি মানে আমার মনে হয় অভিনয়ের থেকে নাচের পুরস্কার হ্যাঁ, বেশি। আমি অভিনয় কোনো পুরস্কার পাই না, মানে ভালো কোনো, উল্টাপাল্টা অনেক পুরস্কার পাইছি। অনেক অ্যাওয়ার্ড ফাংশনে যেগুলো আমাদেরকে টাকা দিয়ে নিয়ে যায়, ওগুলো পুরস্কার পাইছি। ভালো কোনো পুরস্কার পাই নাই অভিনয়ের জন্য। কিন্তু নাচের ক্ষেত্রে অনেক পুরস্কার নাচের ক্ষেত্রে আছে। জি, আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড ৩টা, তারপর হলদিয়া উৎসবে, আচ্ছা, ওই যে মালয়েশিয়ায়, একটা অনেক জিনিস জায়গায়। বল, টাকা দিয়ে নিয়ে যায় মানে আমি এটা বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, না বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে তো এখন মানে মানে পারফর্ম করার জন্য? আমাকে স্পেশাল না, পারফরমেন্স না, মানে ধরেন আপনি যাবেন জাস্ট বিকজ অফ ইউ আর এ সেলিব্রিটি, আপনার প্রেজেন্সটা থাকবে, আচ্ছা আচ্ছা। আপনাকে পয়সা দিবে, আপনি অ্যাওয়ার্ডটা নিবেন, এরকম হয়। মানে ওগুলা কোনো এরকম অ্যাওয়ার্ড না, মানে আহামরি কোনো, মানে এটা তো সবাই জানে। আমি কি নতুন কিছু বললাম? সরি, আমি বলি আপনার সাথে ইন্টারভিউ দেয়া দাদা না, ডিফিকাল্ট। এটা আমরা একটু, দর্শক অনেকে তো বোঝে না, তাদেরকে বোঝা দিলাম যে আসলে হ্যাঁ, এরকম। অনেকে আসলে আবার টাকা দিয়ে অ্যাওয়ার্ড নেয়, যারা হয়তো সেলিব্রিটি না, যারা হয়তো, অনেকে আছে যারা অ্যাওয়ার্ড নিতে চায়, অনেকে আছে না নর্মাল মানুষ, বাট অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেতে চায়। অনেকে তো আছে, অনেক বিজনেসম্যানরা আছে, অনেক অনেক মানুষই আছে, অনেক অন্য প্রফেশনের মানুষ আছে যারা অ্যাওয়ার্ড নিতে চায়। সো কিছু মানুষকে টাকা তাদের কাছ থেকে নেওয়া হবে, আবার আমাদেরকে দেয়া হয়। আচ্ছা, নাচের একটা প্রসঙ্গ বলি, এটা জি এই মুহূর্তের ভাইরাল একটা প্রসঙ্গ, জি যদিও জি ভাইরাল শব্দটা আমার খুব বেশি জি পছন্দ জি না। জি জি এই, তুমি তো নাচের মানুষ। জি এই যে গত শনিবার সম্ভবত একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে
অ্যাডলফ খান জি ক্লাসিক্যাল নাচছে, জি জি তুমি কি জি দেখছো এটা? না আমি দেখি নাই কিন্তু আমি তাকে চিনি। কিন্তু সে সে কি ক্লাসিক্যাল ডান্সার? তো অবশ্যই না। আমি জানি না সে ক্লাসিক্যাল ডান্সার। আমি আমি দেখেছি, আমি দেখে আমার তবে আসলে অ্যাডলফ ভাই হয়েছে কি আমার এলাকার বড় ভাই। সো পুরান ঢাকায় থাকে, তো আচ্ছা আমি তো পুরান ঢাকায় বড় হয়েছি, তো ওই জায়গা থেকে তার প্রতি আমার এক ধরনের ভালোবাসা আছে। না, ভালোবাসা আছে এখন, মানে হ্যাঁ আমি কি যে প্রসঙ্গে যেতে না আমি চাচ্ছিলাম, বুঝতে পারছি আপনার যে প্রশ্নটা, প্রসঙ্গটা হচ্ছে যে না করাই ভালো দাদা, আমি বি- বিপদে পড়বো। বিজলী বরকতুল্লাহ দেখলাম যে সে আচ্ছা সে যেহেতু নাচের মানুষ, জি সে একটা স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে সে মানে এত দুঃখ পেয়েছে, এবং সে দেখলাম যে যতটা দুঃখ পেয়েছে সে অ্যাডলফ খানের পিছনে, তার থেকে সে বেশি দুঃখ পেয়েছে মোশাররফ ভাই কেন অ্যাওয়ার্ডটা দিল এই জন্য। কিন্তু দাদা ইটস নট অ্যাবাউট, আমি যদি বলি অ্যাডলফ খান বা কিছু, আমরা এরকম ক্লাসিক্যাল গানে অনেক বিগ সেলিব্রিটিদেরকে অনেক বিগ বিগ অ্যাওয়ার্ডেও দেখি খুবই আবোল তাবোল নাচতে, কিন্তু আমরা এরকম দেখি, আপনি যদি ওই নাচের মানে শাস্ত্রীয় নাচকে যদি আপনি ধারণ করতে চান, যে আমরা এরকম অনেক কিছু দেখি যে একটা সিনেমার গানের সাথে একটু ক্লাসিক্যাল মিউজিক পার্ট লাগাই দিল, একটু ক্লাসিক্যাল ড্রেস পরে আমাদের অনেক সেলিব্রিটিরা একটু হাত উল্টাপাল্টা করে নাচতেছে। সো ওইটা তো আসলে আপনি কি করবেন এখন, এন্ড অফ দ্য ডে ইটস আ শোবিজ, যা বিক্রি হয় সেটাই তো মানুষ চাবে। আমরাও তো ইন্টারভিউতে তাকে নিয়ে কথা বলছি। না, এই কথা বলছি, তাহলে কি কথা বলার এক্স্যাক্টলি, জন্যই এরকম মানে এখন তো আমার যা তাই খুশি মনে হয়। হ্যাঁ মানে ডিগবাজি খেলেও কোনো হ্যাঁ সমস্যা নাই? অ্যাবসলিউটলি হ্যাঁ। ডিগবাজির যুগে হ্যাঁ আমরা আসলে জায়েদ আছি। খান ডিগবাজি দেয় না, আমরা তো সবাই ক্রেজি হয়ে দেখি জায়েদ ভাই, হ্যাঁ, ফোন দিয়ে বলি জায়েদ ভাইকে মিস করতেছি ভাইয়া তোমার ডিগবাজি। না ওই মানে সেটাই এই মিডিয়াটার মধ্যে এই ব্যাপারটাই খুব দেখছি যে হ্যাঁ আজকাল খুব, যেমন হ্যাঁ আমি প্রসঙ্গ বলি, গত 2 দিন যাবৎ আরেকটা সোশ্যাল মিডিয়ায় আরেকটা জিনিস খুব হাসি পাচ্ছিল আমার, সেটা হচ্ছে যে জয় লিখছে, আমাদের শাহরিয়ার নাজিম জয় লিখছে যে, কি লিখছে আবার সে সে? লিখছে যে সম্ভবত ওমর সানি ভাই একে মেসিকে প্রতিবন্ধী বলছে। ও গড, তো সে লিখছে যে ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলছে, এই জন্যই মৌসুমী আপা তাকে চাবুক দিয়ে পিটাইত। এখন ওমর সানি ভাই আবার লিখছে যে জয় তুমি রেডি হও, আমি চাবুক বানাই দিছি, এবার আসল চাবুক এটা দিয়ে তোমার পিটাবো। তো এটা কি আসলে ইচ্ছাকৃত? এই গড, এই যে এগুলো বলা, মানে বলা, বলা আবার কাউন্টার বলা, কাউন্টার অ্যাটাক। কাউন্টার অ্যাটাক, এই যে অ্যাটাক মিডিয়াতে থাকার জন্য কি আসলে এগুলো দরকার? মানে আমি শিখতে যাচ্ছি। দাদা আমি তো জানি না, আমি তো এরকম কিছু করি না, আমি এখন এটা কি করে বলবো, আমি তো জানি না দাদা। তো রবীন্দ্রনাথ ঠাকুর যদি জি এই এই যুগে হতো, সময় এই হতো, সময় হতো, হ্যাঁ হ্যাঁ। উনি কি ওনার মানে পেজের ফলোয়ার বাড়ানোর জন্য কি এগুলো করতো? আমার মনে হয় তারটা অটো বাড়তো। অটো আমার বাড়তো। আমার মনে হয় যে ওই যে দাদা আমি আমি বিশ্বাস করি কি দেখেন, আমি তো ফেসবুকে অনেক অ্যাক্টিভ কিন্তু ওকে, সো আমি মনে করি যে আমি আসলে আমাকেই দেখাতে চাই, মানে যতটুকু সম্ভব, মানে তোমার ফেসবুক থেকে টাকা আসে? পেজ থেকে, পেজ হ্যাঁ থেকে হ্যাঁ আসে আসে টাকা আসে? আসে টাকা আসে, আমারও বাট টাকা আসে, অত না, কম টাকা আর কি। সেটা হ্যাঁ, হ্যাঁ অ্যাডমিনরাই নিয়ে নেয়, মানে ওরা যেহেতু সব সময় ও পোস্ট দেয়, ওরা আমারটা আবার যেহেতু আমি চালায়। অ্যাডমিন। ও তাহলে ভালো, আমি তো এগুলো কে পোস্ট দিবে দাদা বসে বসে সারাক্ষণ। সো ওই জায়গা থেকে আমার যেটা মনে হয়, যেরকম আমার অ্যাডমিনরা আমাকে বলে সামটাইমস যে আপু আজকে আর্জেন্টিনার খেলা একটা ভিডিও দেন বা একটা এই করেন, ভাই আমি কিসের জন্য ভিডিও দিব, আপু আপনি একটু একটু ভিডিও দেন। বা এখন আমার বেশি ভিডিও করতে হয় আমার এই ছেলেগুলোর জন্য, কারণ ওরা পেজ চালায়, ওরা ওইখান থেকে একটা ইনকাম ইনকাম হয়। করে, হ্যাঁ। হ্যাঁ তো ওরা বলে যে ভিডিও না, সেটা পজিটিভলি অনেক কিছু করা যেতে পারে। পজিটিভলি ফাইন। সো আমি যেটা মনে করি যে অতটুকু আমার করতে ইচ্ছা করে না, আমার লজ্জা লাগে, বা আমার মনে হয় ও মাই গড আমি কেন ভিডিও দিব, মানে এটা তো আমার কাজ না, আমি ভিডিও কিসের জন্য দিব, আমার কাজ তো অভিনয় করা, আমার কাজ ছবি আঁকা। এখন আমি যদি আমার পেন্টিংয়ের ছবি দিই, যে আমি স্কেচ করতেছি এখন রাতের বেলা, ওইটাই লাইক আসবে ধরেন বড় জোর 150টা, রাইট? সো আর আমার ছবি দিলে লাইক আসবে ধরেন 5000। সো এগুলাই আসলে মানে কি বলবো, এটা কিছু করার মানে নেই, এটা দিস এটা ইজ দ্য ট্রেন্ড রিয়ালিটি। ট্রেন্ড হয়ে গেছে আর কি, যা বাট যাতে বলি। হোয়াট উই ক্যান ডু সেটা হচ্ছে যে দেখেন সোশ্যাল মিডিয়াতে এখন আমাকে যেই দেখে কাকের কথা জিজ্ঞেস করে, ছবি আঁকার কথা জিজ্ঞেস করে। সো দিস ইজ মাই ডিউটি, আমি কিভাবে আমার পেজটা হ্যান্ডেল করবো, ইট 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 রিফ্লেক্টস ইউ, রাইট? আপনার পার্সোনা রিফ্লেক্ট করে যে আপনি আসলে কি বলতে চান। সো এইটাই। না, সেটা একটা ফিল্মের প্রসঙ্গে যাই আমি। জি আমি তোমার যে দুটো ফিল্ম দেখেছি আমি, একটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর, আর একটা হচ্ছে লাল মুরগের ছুটি। জি দুইটা ফিল্মই তোমার অ্যাক্টিং নাটকের চেয়ে অনেক ভালো ছিল। জি কেন বললাম নাটকের চেয়ে অনেক ভালো ছিল? আমার সামটাইম আমার মনে হয় তুমি নাটকে অনেক সময় সিরিয়াস থাকো না, আমার মনে হয় পার্সোনালি, এটা নাও হতে পারে, হ্যাঁ হ্যাঁ না কিন্তু ফিল্মে তুমি একদমই ফুল সিরিয়াস, এবং তোমার অ্যাক্টিং এবং তোমার ড্রেস আপ থেকে শুরু করে তোমার যে মানে ফুল জার্নিটা, এটা আমার মনে হয় খুবই অসাধারণ
মানে দুটো ফিল্মই আমি বলবো, থ্যাংক ইউ দাদা। দুটো ফিল্মই খুব ভালো। তো তাহলে কি তুমি মানে একটু ডিসক্রিমিনেশন হয়ে যায় যে তুমি আসলে নাটকের থেকে ফিল্মকে ভালোবাসো বেশি? না দাদা, আমি ভালোবাসি যখন সেটে সবাই মনোযোগী থাকে। নাটকে কেউ মনোযোগী থাকে না। এবং নাটকে সিরিয়াসনেসের জায়গাটা কোথায় আসলে? নাটকে আমার কাছে মানে যে সেটে আসলে সবাই মনোযোগ দেয় না, আমার ওখানে ভালো লাগে না। তার জন্য আমি নাটক করি না আর। নাটকে একটা ছেড়েই দিচ্ছ একদম? হ্যাঁ, আমার ভালো লাগে না তাই। কারণ হচ্ছে যে ওইটা যদি হয় যে আমার এই কয়টা সিন শেষ করতে হবে হুম। এবং আমি অনেকগুলা টাকা নিয়ে বাসায় আসবো। আমি যদি এখন নাটক করি তাহলে আমি অনেক টাকা পাবো পার ডে, রাইট? সো আমার ওই লোভটা নাই। আমার ওই লোভটা নাই এবং আমার অনেক টাকা ইনকামের ইচ্ছা হয় নাই কখনো। মেবি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি আমার মা-বাবার সাথে থাকি বা আমার বাসার বাজার আমাকে করতে হয় না বা ড্রাইভারের বেতন আমাকে দিতে হয় না। সেটার জন্য হয়তো হতে পারে আমি বাট টাকার লোভ তো সবারই থাকে। আমরা সবাই তো টাকা ইনকাম করতে চাই। বাট অভিনয়টা আমার এমন একটা জায়গায়, আমি অভিনয়কে এমনভাবে দেখি, এটা আমার প্রার্থনার জায়গা। আমি খুব সস্তাভাবে অভিনয় করতে চাই না। নাটকে যেটা হয়, নাটকে এই যে সিন করার কম্পিটিশন, তারপর হলো যে ৩০ দিন শুটিং করা, এগুলো করছি তো দাদা। মানে ঈদে মানে পুবাইল থেকে হোতাপাড়া চলে যাচ্ছি, হোতাপাড়া থেকে মানে ৩ দিন বাসায় আসতেছি না, এরকম অবস্থা। 5 দিন বাসায় আসতেছি না। ঘুমানোর সময় নাই কোনো? ঘুমানোর সময় নেই, কোনো কিছু আউটডোরে, নাই। রাইট? বাসায় আসলাম ধরেন ৫ লাখ টাকা নিয়ে, রাইট? শুটিং করে। সো আমাকে ওই ৫ লাখ টাকা আসলে আনন্দ দেয় নাই। অনেক টাকা ইনকাম করছি, বিদেশে ঘুরতে যাচ্ছি, শপিং করতেছি। বাট আমি কি এই অভিনেত্রী হতে চাইছি যে আমাকে সারাদিন মানুষ দেখতেছে, ঈদে আমার ৫০টা নাটক? নো, আই ডোন্ট ওয়ান্ট টু বি। কিন্তু মানে আমাদের যারা কাজ করে সবসময় তারা তো এটাই চায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, হয়তো তাদের সাথে আমার অনেক কনভারসেশন হয়। তো ওরা আমাকে যেরকম বলে যে, "তুমি পারছো, তোমার আম্মু-আব্বুর সাথে তুমি থাকো। তোমার তো সংসার চালাইতে হয় না।" বাট দিস ইজ রং। আমি অন্য অনেক কিছু, হ্যাঁ, হয়তো নাটকের মতো আমি টাকাটা ইনকাম করতে পারি না এখন। যে নাটক করে আমার অনেক টাকা ইনকাম করতাম আমি। নাটক করে পার ডে। মানে ইউ নো দ্যাট, রাইট? সো অনেক টাকা ইনকাম করতাম, ওইটা একটা মজা ছিল। কিন্তু ওইটা আমার হয়ে গেছিল কি, আমার সকালবেলা দুপুরের পর থেকে দাদা আমার মনে হতো যে কখন আমি বাসায় যাব? আর কখন খামটা দিবে? মানে কারণ পার ডে ইনকাম তো। মানে কাজের থেকে টাকাটাই আসলে মেইন মুখ্য। ছিল। তো যখন আমার মনে হলো যে, "ওহ মাই গড! আমি তো ভাবতেছি কখন টাকাটা আসবে?" তখন আমি ভাবলাম, "নো, আমি এটা করতেই চাই না। আমি এটা করতেই চাই না।" না এটা সেটা তো তুমি আরেক জিনিস বললা, মানে একটা দিক বললা যে হ্যাঁ। নাটকের জন্য। তুমি কি এখনকার নাটকের দেখো? না, এখন আমি দেখি না। দেখো না? না। তুমি কি জানো যে মানে আমি সেদিন একটা নাটক দেখলাম, এটা খুব পপুলার নাটক। হুম, হুম। এটা মাঝে মাঝেই পর্ব আমি দেখি, দেখার জন্য দেখি যে জি, কি হচ্ছে। জি। যেহেতু আমি ওই যে ভুলিতে পারি না, নাটক করি তো, এখনো হ্যাঁ, করি, এখনো নাটক হ্যাঁ। করি। হুম, তো ভুলিতে পারি না মানে যে নাটক কি করে, কে কেমন কি করে, এত পপুলার কেন হয়, হুম, এত লাখ লাখ লোক কি হয়, কেন দেখে। হুম, তো আমি একটা নাটক দেখতেছিলাম, একটা সিরিয়াল দেখতেছিলাম। আমি জানতাম যে ওই সিরিয়ালের মধ্যে মানে যারা মেল কাস্টিং ওরা গালাগালি করে। হুম। তো আমি খুব অবাক হলাম, ফিমেল কাস্টিং একটা মেয়ে, সে যে গালিটা দিল, এই গালি শোনার পরে আমি জাস্ট মানে আমি অবাক হয়ে গেছেন। অবাক, মানে আমি এটা মানে ভাবতেই পারি এক্সপেক্ট নাই। করেন নাই। হুম, আমি হুম, ভাবছি যে হ্যাঁ ওই গালি দেয়, ওটার মধ্যে একটা টুট শব্দ দেয়, দিয়ে ওটাকে শোনা যায় না, আবার বোঝা যায় কিন্তু সবই কী বললো, কী গালিটা দিল বোঝা যায়। হুম, হুম, কিন্তু আমি অবাক হলাম যে একটা মেয়ে আর্টিস্ট, হুম, হুম। আমি বলছি না যেটা ছেলে গালি দিলে মেয়েও দিতে পারে, এটা কিছু যায় আসে না। হ্যাঁ। কিন্তু আমি খুব অবাক হয়েছি কেন, মেয়ের মুখের গালিটা না শুনতে ভালো লাগে নাই, খুব খুব খারাপ লাগছে। হুম, হুম। মানে তুমি এটা নিয়ে কি কমেন্ট করতে চাও যে আমাদের নাটকের আসলে দাদা, এই অবস্থা ছিল না তো? দাদা দেখেন, আসলে নাটক, সিনেমা আমরা যাই বলি না কেন, রাইট? আমি এবার যদি আপনাকে এভাবে উত্তরটা দেই, সেটা হলো আমাদের সোসাইটি আগে যেমন ছিল, তেমন কি আছে? তেমন নাই তো। গালাগালিময় একটা সোসাইটিতে পরিণত হচ্ছে। এক্স্যাক্টলি। আপনি যখন, আমি যেরকম আমার কমেন্ট অপশন বন্ধ, আমার অ্যাকাউন্টে তো কেউ কমেন্ট করতেই পারে না, পেজে করতে পারে। পেজেও আমি আমার অ্যাডমিনদেরকে বলি কমেন্টটা বন্ধ করার জন্য, বলে কি, "না, না আপু, কমেন্ট দিলে বেশি রিঅ্যাকশন, বেশি টাকা।" আমি বলছি, "আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে।" কারণ ওদের টাকাটা লাগবে। সো বিষয়টা হচ্ছে যে কমেন্ট সেকশনে আপনি যদি যান, আপনি আমার কমেন্ট সেকশনে যান আর আপনি দিলারা জামানের কমেন্ট সেকশনে যান, কমেন্টগুলো কিন্তু সেম। সেম কমেন্ট, ঠিক আছে? আমারটায় যে কমেন্ট আসে, দিলার আন্টিরটাও সেম একই কমেন্ট আসে। ওই ধরনেরই বাজে, বাজে কমেন্ট। সো এই সোসাইটিটা এখন তো সেই সোসাইটিটা নাই। আগে যে বিটিভির নাটকটা হতো, মানুষ নাটক দেখতে বসতো শেখার জন্য।
মানুষ থিয়েটার করে নাটক করতে, এখন কি থিয়েটার মানুষরা নাটক করে? এখন টিকটকার না নাটক করে। না, আমি যেটা বলি যে ধরো তোমাকে গালি গালি দেওয়ার হয়তো রিজন থাকে যে তুমি ইয়াং, দেখতে ভালো, সুন্দর, তোমার উপর মানে মানুষ কিন্তু একটা পারভার্সন থেকে যেটা হয় সুন্দরের প্রতি বা ভালোর প্রতি তার একটা ঈর্ষা। ঈর্ষা থাকে বা একটা থাকে এক হ্যাঁ ধরনের। হ্যাঁ হ্যাঁ কিন্তু দিলারা আন্টি বা হ্যাঁ দিলারা আন্টি তো একজন শ্রদ্ধেয় মানুষ, বয়স্ক মানুষ। এক্স্যাক্টলি সে কি এক্স্যাক্টলি ফিমেল হওয়ার কারণে এই গালিগুলো তাকে ইয়েস দেয়? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি দাদা, ইটস জাস্ট বিকজ অফ আওয়ার জেন্ডার। অ্যান্ড এটা নিয়ে তো আসলে এটা আর কি বলবো, আর কি বলার আছে? মানে এই পেট্রিয়ার্কার সোসাইটিতে উই অল লিভ ইন এ পেট্রিয়ার্কার ওয়ার্ল্ড। সো এখন তো যত বড় হচ্ছি তত এগুলো এত পরিষ্কার। এখন না আসলে আমরা বাসা থেকেই আসলে এই মানে পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে ছোট ছোটভাবে বড় হতে থাকি, এবং এটা এত প্রবল আকার এখন ধারণ করে যে এখন যেরকম ধরেন একজন মানুষের 5টা ফেক অ্যাকাউন্ট আছে, রাইট? বট যেটাকে হ্যাঁ বলে। এক্স্যাক্টলি। তো ও আসলে যেটা নিজের অ্যাকাউন্ট সেখান থেকে হয়তো গালিটা দিতে পারছে না, ওর ফেক অ্যাকাউন্ট থেকেও ফাইজলামি করতেছে। এটাই ওর এক ধরনের মজা। মানে মানুষকে গালি দেওয়া, মানুষকে হেয় করার মধ্যে কিন্তু আপনি একটা ভালো নিউজ দেখছেন ভাইরাল হইতে? না, ভালো নিউজ ভাইরাল হয় না। ভালো বলেন। নিউজ ভাইরাল হয় না। আপনি দেখেন এই যে মুনজারিন একটা মেয়ে আছে, রাইট? মুনজারিন, সে ইংরেজি শিখায় টিকটকে, রাইট? সেটা নিয়ে কিন্তু কথা বলে না মানুষ। না, কথা বলে ভালো কিছু নিয়ে মানুষ, কথা বলবে ক্রিম আপাকে নিয়ে, রাইট? এখন ভালো কিছু নিয়ে যদি কোনো মানে যদি একটু কিছু হতো, হয় না যে এটা ভালো নিয়ে কিছু, তাহলে কিন্তু আরো উৎসাহিত হয়ে মানুষ ভালো কাজের দিকে কিন্তু ঝুঁকতো। কিন্তু হ্যাঁ। ভালো কাজের দিকে ঝোঁকার কোনো পসিবিলিটি থাকে না। বিকজ আপনার সোসাইটি তো ওইটা কনজিউম করছেন। এখন আমি তো আসলে ফেসবুকে থাকি না সারাক্ষণ দাদা, আসলে যেটা সত্যি কথা, রাইট? না, ফেসবুকে আমরা তো সারাক্ষণ ফেসবুকে থাকি না, আমরা হয়তো একটা পোস্ট দিয়ে আমরা বের হয়ে গেলাম। আমাদের তো এই যে রিয়েল লাইফ কাজ আছে, আমি এখান থেকে আপনার কাজ আছে, আপনার মিটিং আছে, আমি এটা শেষ করে আমি আরেকটা লাইভে যাব, লাইভ শেষ করে দেন আমার মিটিং আছে। সো আমার টাইম কোথায় যে আমি সারাক্ষণ বসে কমেন্ট দেখব? আমার মোটামুটি মানে আমি যে আমারটা বলি, আমার মোটামুটি এখন থেকে এই যে তোমার সাথে তাই না? আমার রাত এই পর্যন্ত book প্রোগ্রাম না? থেকে আমি 12টার আগ পর্যন্ত আমি ফ্রি না। ফ্রি হবে না, আমার সেম অবস্থা। এখন আমার কি সময় আছে কে আমার কি কমেন্ট দিছে এটা দেখতে? কিন্তু ওদের তো সময় আছে, ওদের সময় আছে, এক্স্যাক্টলি। ওদের সময় আছে। সো এদের যে সময় আছে, এরা একজন কমেন্ট দেয়, কমেন্ট রিপ্লাই করে, ট্যাগ করে, এই করে সেই করে, এগুলো নিয়ে থাকে। এদেরকে আপনি কি করবেন? এদের জন্য এক লাইনে কিছু বলবা? এদের জন্য এক লাইনে আসলে মানে কি বলবো, মানে এদেরকে নিয়ে কথা বলাই তো, ধরেন এরা কোথাকার কোন আবর্জন, এদেরকে নিয়ে আমরা কথা বলবো কেন? না, আমি তো যীশু খ্রিস্টের মতো বলতে পারি যে ওদের উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, এছাড়া আর কিছুই বলার আল্লাহ নেই। ওদেরকে হেদায়েত হেদায়েত করুক। দান করুক। আচ্ছা, ওই যে আমাকে মানে কোশ্চেনটা আমার কোশ্চেন, আমাকে যে বলতেছে প্রডিউসার যে আপনি আচ্ছা। জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করবো, আচ্ছা ঠিক আছে আচ্ছা, করি। জি, তো আমি বললাম যে আমি ওকে বলতে পারছি না, ওকে বলতাম যে আমি একটু ঘুরাই করি কোশ্চেনটা, আচ্ছা, ডিপ্লোমেসি করি। আচ্ছা, হ্যাঁ, জি, আমরা কথা বলি তো যে এর মাধ্যমে। জি, তো আচ্ছা, সেটা আচ্ছা, হচ্ছে যে এখনকার বিশেষ করে মেয়েদের মধ্যে মানে এই সমাজের কারণে হয়তো এটা হয়েছে। আমি আমার মেয়েকে দিয়ে বলতে পারি, বা আমি আর অনেককে দেখতেছি তারা বিয়ে বিরোধী। তুমি কি আচ্ছা। বিয়ে বিরোধী না, নাকি তুমি বিয়ে করতে চাও? আমি তো বিয়ে করতে চাই, ছোটবেলা থেকেই বিয়ে করতে চাই, সব সময় চাইছি। তাহলে তোমার কোনো প্ল্যান আছে? আমার কোনো প্ল্যান নাই। তোমার কোনো প্ল্যান নেই, এটাই আমার অ্যান্সার। এটা পেয়ে গেছি আমি অ্যান্সার। তো আমি ফিল্মের লাইন থেকে আবার সরে গেছি। ফিল্মের লাইনে আমি বলবো যে তাহলে ফিল্মের কাজটা তুমি এনজয় করতা। জি, আর তোমার একটু কপাল খারাপ বলা যায়, অনেকটা আমার কপাল খারাপের মতো। আমারও দুটো ফিল্ম রেডি হয়ে হ্যাঁ, আমি রিলিজ করতে পারতেছি না বিভিন্ন কারণে। আমার 5টা অলরেডি রেডি হয়ে আছে। তাহলে এটার চেয়ে যন্ত্রণা কিন্তু কিছু নাই। এবং তুমি কিন্তু জানো না এগুলো রিলিজ কবে হবে। আমি জানি না, আমার হাতেও নাই। তুমি তো এটার অ্যাক্ট্রেস, আর আমি ডিরেক্টর হওয়ার সত্ত্বেও আমার আরো হাতে নেই। কষ্ট। আমার হাতে নেই, কারণ আমি ওই দুটো বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট, শ্রম, ঘাম। তো এটার কি কোনো আসলে মানে এই কষ্টের শেষ আছে কোনো? এই কষ্টের শেষ নেই। একটা ফিল্ম করতে অনেক সময় লাগছে, অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা, শ্রম, অনেক শ্রম, অনেক সময়। মানে বলার বাইরে আর কি এটা। আর এগুলো না হওয়ার জন্য যেটা ঝামেলা, আমি ডিরেক্টর হিসেবে যেটা জানি, তোমার এই ঝামেলাটা আছে কিনা আমি জানি না। মানে তোমাকে যে নেক্সট একজন কাস্ট করবে বা তোমাকে নিয়ে যে নেক্সট একজন একটা স্বপ্ন তৈরি করবে, সে তো আসলে জানে যে তুমি এই ফিল্মগুলো করছো, সে তো রিলিজটা চায় যে রিলিজটা হোক, যেমনই হোক একটু দেখি সে কেমন করছে। এটার জন্য খারাপ লাগে না? আমার খারাপ লাগে, কিন্তু
আমার মনে হয় যে আমি আবার ওরকম না, একটা কিছু নিয়ে মানে কাজের বিষয় আর কি, যে ওইটা নিয়ে আমি বসে থাকতে পছন্দ করি না। আমার মনে হয় যে আচ্ছা আমার খারাপ লাগতেছে, বাট আমি এখন ওই যে আমি ছবি আঁকবো বা আমি অন্য একটা কাজ করবো বা আমি নিজে প্ল্যানিং করবো যে আচ্ছা কী করা যায়। আমি এটা বিশ্বাস করি দাদা যে আমার কাছে যখন কিছু থাকবে না, আমি যদি আর্টিস্ট থাকি, আমার কাছে ধরেন এখন কিছুই নাই, আপনি আমাকে এই রুমে আটকায় রাখছেন, এটার ভিতরেও আর্ট হবে, এটার ভিতরেও সিনেমা হবে। এটা খুবই পজিটিভ। এটা আমার বিশ্বাস। আই এম এটা আ ভেরি পজিটিভ তাহলে তুমি এটা পারসন। খুব মানে পজিটিভ মেন্টালিটি। তাহলে আমার হ্যাঁ। মনে হয় যে তোমার আশেপাশে যারা থাকে তাদের পজিটিভ হওয়া উচিত। কিন্তু সেই পজিটিভনেস মানে মানে এত পজিটিভ কথা যদি হয়, কারণ হ্যাঁ, আমি সবসময় পজিটিভ কথা বলি। পৃথিবীটা সবসময়। পৃথিবীটা তো খুব নেগেটিভ, হ্যাঁ। সব কিছু নেগেটিভ। মানে আমি এটা চাই, আমি খুব গুছায় থাকতে পছন্দ করি। আমার মনে হয় কি খুব মানে আচ্ছা আম্মু আব্বু এখন এটা এখানে যাবো আমরা, আচ্ছা আমরা ঈদের সময় এভাবে একটা ছবি তুলবো, এখানে আমরা খাবো, আচ্ছা আমরা সুন্দর করে থাকি। আমি খুব সুন্দর করে থাকার খুব লোভ আমার। এর জন্য হয় না, ফেইল করি। না, তোমার এমন কিছু মানে বয়স হয় নাই যে তুমি ফেল করার মতো। কারণ আমি তোমার বায়ো চেক করতে গিয়ে দেখলাম যে তোমার মানে জন্ম হচ্ছে আমার এসএসসি পাশের পরে। তো অনেক ছোট মানুষ তুমি, তো তোমার আসলে অনেক দিন পড়ে আছে, বা তোমার এই যে সেকশন ইনশাল্লাহ। যেগুলো যে সেকশনগুলো তুমি কাজ ইনশাল্লাহ। করতে চাও। জি। ফিল্মের কথা বলছিলাম, আচ্ছা নাটক নিয়ে একটু কথা বলি। হুম। আমার মনে আছে যে আমি তোমাকে একটা রবীন্দ্রনাথের নাটকে কাজ করেছিলাম, জি। সেটা তুমি ছিল বিধবা ক্যারেক্টার। জি। অদ্ভুত ভালো একটা নাটক জি। করছিলা ওইটার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার অপোজিটে মানে ক্যারেক্টার করছে হচ্ছে জয়ন্ত চট্টোপাধ্যায়। জয়ন্তদা। জি। হ্যাঁ, তো মনে আছে আমার। আমরা ওই টাইমটা ওই ধরনের নাটক, সাবেরি আন্টি ছিল। সাবির আপা ছিল, জি, জি। ওই ধরনের নাটক আমরা করতাম। হ্যাঁ, এখন আহারে! আমরা এটা করতে পারছি না। কি মনে হয় কেন এখন রবীন্দ্রনাথের নাটক হয়? না, হয় না? বা হলে তো আমারই ডাকতো সবাই, হয় না। রবীন্দ্রনাথের নাটক সবচেয়ে বেশি আমি করছি বাংলাদেশে, হ্যাঁ, হয় না, আপনিই করছেন। হয় হ্যাঁ। না। তো মানে এটা আক্ষেপ হয় না নাটক যে আমরা ওই যে দাদা আমার আক্ষেপ হয় আমি একটা ভুল সময় জন্মাইছি দাদা। এটা আমার খুব আক্ষেপ হয়। মানে আমার আক্ষেপ হয় যে আমি সুবর্ণা আন্টিদের সময় কেন হই নাই? এটলিস্ট বিপাশা আপুদের সময় কেন হয়নি? এটলিস্ট জয়া আপার সময়ও কেন হয়নি? মানে জয়া আপাও যখন নাটক করতেছিল, এটলিস্ট তখনও মানে ধরেন আপনারা কাজ করতেন, রাইট? তখনও এরকম মানে আমি হয় না যে ড্রিম ডিরেক্টরস, এখন আমার খুব কম এরকম আছে আমার মনে হয় যে আমি ওনার সাথে কাজ করতে চাই। এরকম খুব কম, মানে ৫-৬ জন হবে। না মানে সে তো আছেই, কিন্তু তারপরে ধরো এই যে এখন ফিল্মের আচ্ছা আমি একটু সুবর্ণা আপার প্রসঙ্গে একটু বলি। সুবর্ণা আপার সাথে একটা নাটক তোমাকে আমি কাজ করছিলাম। হ্যাঁ, আমরা ২ জন ছিলাম। হ্যাঁ। সুবর্ণা আপা তুমি আর সজল ছিল। সজল ভাই ছিল, হ্যাঁ। একটা খুব সুন্দর একটা খুবই হাউসে ইন্টারেস্টিং একটা গল্প ছিল। হরর স্টোরি ছিল একটা। হ্যাঁ, আবার একটা ক্যারেক্টার ছিল পাতা-টাতা হয়ে এসে, আমার মনে আছে আমার। হ্যাঁ, মানে খুবই মজার ছিল যে খুব মজার ছিল, হ্যাঁ। নাটকের নামটা আমি ভুলে গেছি, কিন্তু আমিও ভুলে গেছি দাদা। তুমি সুবর্ণা আপার মেয়ে ছিলা। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের বাড়িতে একটা ডাকাত ঢুকে পড়ছিল, সজল ঢুকছিল, এই ধরনের একটা গল্প ছিল। হ্যাঁ, 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 ও একটা ভূতের ভয় টয় মিলিটারি একটা ব্যাপার ছিল। সুবর্ণা আপা কিন্তু তখন তোমাকে ওই নাটক করার সময় তোমাকে চিনতো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা আমাকে মানে উনি ছোটবেলায় আমাকে দেখছে, তারপর আমি যে বড় হয়ে গেছি, না, মানে আমাকে সবাই তোমার অভিনয় দেখেনি। না, আর উনি না, তো না, চুজি হ্যাঁ, মানুষ। হ্যাঁ, আমার মনে আছে যে উনি শুটিংয়ের তো প্রায় ওনাকে ১ সপ্তাহ আগে আমি স্ক্রিপ্ট পাঠাইছি। হ্যাঁ, উনি স্ক্রিপ্টটা পড়ছে, উনি খুব ভালো করে পড়তো, একদম খুব সুন্দর করে পড়তো। হ্যাঁ, পরে আমাকে সে খুবই স্নেহ করতো। আমাকে ফোন দিছে, অঞ্জন খুব ইন্টারেস্টিং স্ক্রিপ্টটা, মেয়েটা কে করবে, এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি তো আপনি ইম্পর্টেন্ট হ্যাঁ, বলে না, মেয়েটা অনেক ইম্পর্টেন্ট, মেয়েটার ক্যারেক্টারটা অনেক সুন্দর, কে করবে? ছেলে বলছি সজল, মেয়েটা বলে মেয়েটা তো আমি চিনলাম না, ওকে। পরে আমি একটা পরিচয় টরিচয় দিলাম, সে একরকমভাবে চিনলো, হয়তো বলে ও কি পারবে, মানে উনি তো এরকম। হ্যাঁ, হ্যাঁ, অফ উনি কোর্স। তো আমাকেও বলতো তুমি কি পারবা। পারবা, হ্যাঁ, হ্যাঁ, সুবর্ণা আন্টি কিন্তু তো সে এরকম। 2 দিন আমরা কাজ করলাম, মনে আছে। হ্যাঁ, 2 দিন কাজ করার পরে শেষে তোমাকে জড়ায় ধরছে সে। হ্যাঁ, আমি হ্যাঁ, বলছি যে এত সুন্দর হয়েছে আমাদের কাজটা। হ্যাঁ, তো এই যে টাইমটা আসলে, এই যে একটা নাটক শেষ করার পরে আমরা কিন্তু এখন যেটা বলে না যে খাম নিয়ে দৌড় দিই, তখন কিন্তু এটা ছিল না। না, খামের ওয়েট ছিল অনেক পাতলা, হ্যাঁ। কিন্তু মানুষের যে আমরা একটা কাজের জন্য কি পরিমাণ ডেডিকেশন, সেই বৃষ্টি হোক ঝড় হোক। কিছু কাজ আমি ওরকম আমার শুরুতে কিছু কাজ আমি ওরকম পাইছি যেখানে আমার কো অ্যাক্টর সুবর্ণা মুস্তফা বা রাইসুল ইসলাম আসাদ, তার সাথে আমি দীর্ঘ সিরিয়াল করছি একটা, বা জয়ন্ত চট্টোপাধ্যায়, এই ধরনের আর কি, যাদের কাজ আমি পছন্দ করি। হুমায়ুন ফরিদের সাথে আমার একটা কাজ হয়েছে, তখন স্কুলে পড়তাম, বেশি একটা মানে সুযোগ হয় না, সুযোগ হয় না, একটাই কাজ করছিলাম অলিক ভাইয়ের। তারপর যখন আসলে বড় হয়ে গেলাম, তখন তো আসলে কোনো আর্টিস্ট থাকতো না, তখন শুধু আমি আর হিরোই থাকতাম, রাইট? আর যারা থাকতো তাদের সাথে কথা বলারও কিছু নাই, মানে নাথিং। তো ওইটা আমাকে আসলে দাদা আমি না খুব মানে আমি খুব আর্ট করতে চাইতাম, মানে আমার মনে হতো যে
খুব সিরিয়াস, মানে এখনো